আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, তথ্য ক্যাডার কর্মকর্তা ৪১তম বিসিএস এবং প্রশাসন ক্যাডারের চতুর্থ সুপারিশপ্রাপ্ত ৪৩তম বিসিএস। আমরা গত ক্লাসে আলোচনা করেছি বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলীর কনসেপচুয়াল পার্টটি। সেখানে আপনারা দেখে নেবেন কীভাবে বিভিন্ন কনসেপচুয়াল ইস্যুস পড়তে হবে এবং কি কি বিষয় মনে রাখতে হবে। তো আজকে আমরা আলোচনা করব বাকি অংশ, অর্থাৎ এম্পেরিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং অংশ। আপনাকে এই এম্পেরিক্যাল অংশের জন্য 3টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নে পূর্ণমান থাকবে হলো 15 করে, অর্থাৎ প্রশ্নগুলো কিন্তু বেশ লেন্দি হবে, 15 নম্বরের প্রশ্ন। আবার আরেকটি প্রশ্ন থাকবে 15 নম্বরের, সেটা হলো প্রবলেম সলভিং ইস্যু। তো চলুন আমরা প্রথমে দেখে নেই যে আমাদের কি কি বিষয় এই স্টেজে পড়তে হবে এবং মনে রাখতে হবে সিলেবাস অনুযায়ী। প্রথমেই আপনারা যেটা করবেন সেটা হলো জাতিসংঘের যে গঠন, জাতিসংঘের যে প্রধান 6টি অঙ্গ, যেমন সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত ও এর সচিবালয়, এগুলোর গঠন, কিভাবে এগুলো তৈরি, কত সদস্য বিশিষ্ট এবং কিভাবে এদের কার্যক্রম পরিচালিত হয়, এই গঠনটা জানবেন। এরপর এদের কাজ, এই যে 6টি অঙ্গ এরা কি কাজ করে সেটা জানতে হবে এবং এই প্রত্যেকটি অঙ্গের স্পেসিফিক কি ক্ষমতা আছে সেই বিষয়গুলো আপনাকে পড়তে হবে। বিশেষ করে নিরাপত্তা পরিষদে কতজন সদস্য রাষ্ট্র থাকে এবং কোন কোন রাষ্ট্র কিভাবে হয়, অর্থাৎ আঞ্চলিকতার ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন মহাদেশ থেকে কতটি দেশ কিভাবে নির্বাচিত হয়, এই প্রসিডিউরগুলো আপনাকে জানতে হবে। এবং নিরাপত্তা পরিষদের কি কি ক্ষমতা আছে, যেমন ভেটো ক্ষমতা সহ পিস কিপিং অপারেশন কোথাও পাঠানো, সো এই বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ নিরাপত্তা পরিষদের কাজ আপনাকে জানতে হবে। এছাড়াও সাধারণ পরিষদের এক সদস্য হতে গেলে কি কি যোগ্যতা একটি রাষ্ট্রের লাগে সেগুলো জানতে হবে। আপনাকে জানতে হবে জাতিসংঘের মহাসচিব উনি কিভাবে নির্বাচিত হন, ওনার কি কি ক্ষমতা রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আপনার সম্যক ধারণা থাকতে হবে। এছাড়াও জাতিসংঘ সনদ, এই সনদে জাতিসংঘের কি কি কাজের কথা বলা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আপনার জানতে হবে। এছাড়াও 1945 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর জাতিসংঘের কি কি সফলতা রয়েছে, এখন পর্যন্ত কি কি ব্যর্থতা রয়েছে, সেগুলোর কিন্তু তুলনামূলক বিশ্লেষণ আপনাকে জানতে হবে। এরপর আপনাকে জানতে হবে ব্যর্থতা যেগুলো আছে সেগুলোকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, অর্থাৎ কি কি সংস্কার আমরা জাতিসংঘে নিয়ে আসতে পারি, সেই সংস্কারগুলো কেমন হবে এবং কিভাবে এর বাস্তবায়ন করা যাবে সেগুলোও কিন্তু আপনার জানতে হবে। যেমন আপনি যদি চিন্তাভাবনা করে দেখেন 1945 সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল মাত্র 51টি, কিন্তু বর্তমানে 193টি দেশ জাতিসংঘের সদস্য। তাহলে তখন 1945 সালের পরবর্তী সময়ে আমাদের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল মোট 11টি দেশ, কিন্তু বর্তমানে সেটা বেড়ে হয়েছে যদিও 15, কিন্তু বাস্তবতার নিরীক্ষে এর সদস্য সংখ্যা কিন্তু বাড়ানো প্রয়োজন। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আরও কার্যকরী করতে গেলে এর সদস্য সংখ্যা বাড়ানো প্রয়োজন, সেটা একটা ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে জানতে হবে। কেন প্রয়োজন, কোন কোন দেশগুলো আসতে পারে, যেমন ভারত, দক্ষিণ আফ্রিকা, জাপান, এরা কিন্তু চীন তো অলরেডি আছে। তো এছাড়াও আপনাকে জানতে হবে যে আমাদের এই যে ভেটো ক্ষমতা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, তো ভেটো ক্ষমতার কিন্তু অপব্যবহার অনেক সময় হয়ে থাকে বিভিন্ন কনফ্লিক্টিং ইস্যুতে। তো সেক্ষেত্রে ভেটো ক্ষমতার পরিবর্তে গণতান্ত্রিক অন্য কোনো প্রক্রিয়া নিয়ে আসা যায় কিনা সেটা একটু বাড়ানো দরকার। এছাড়াও আমাদের জাতিসংঘের মহাসচিবের পদটার ক্ষমতাও কিন্তু অনেকাংশেই খর্বিত হয় নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার কারণে এবং অন্যান্য প্রক্রিয়ার কারণে। সো নিরাপত্তা পরিষদের এই ভেটো ক্ষমতাকে খর্বিত করে অন্য কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া যায় কিনা এটা একটা বিষয়। আরেকটা হলো মহাসচিবের ক্ষমতাকে আরও সুসংহত করতে হবে। সো এই বিষয়গুলো জরুরি, ঠিক আছে। এছাড়াও আমাদের আরও পড়তে হবে শান্তিরক্ষা মিশন। জাতিসংঘ সনদের 43, 44 ও 47 নম্বর আর্টিকেল অনুযায়ী নিরাপত্তা পরিষদ বিভিন্ন সমস্যা জর্জরিত জায়গায় বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশন প্রেরণ করে থাকে। তো এক্ষেত্রে শান্তিরক্ষা মিশনগুলো এখন পর্যন্ত কোথায় কোথায় কাজ করছে, কতটি এখন চলমান রয়েছে সেগুলো জানতে হবে এবং শান্তিরক্ষা মিশনে আসলে কি কি কাজ করে শান্তিরক্ষী বাহিনীরা সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। এবং
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শান্তিরক্ষা মিশনে কিন্তু বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণ করে থাকে। এক্ষেত্রে বাংলাদেশের একটা অবস্থান এই শান্তিরক্ষা মিশনে রয়েছে। সো বাংলাদেশেরও এই প্রেক্ষাপটটা আপনার একটু জানতে হবে। এছাড়া আপনাকে আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে এটার বিস্তারিত আপনাকে একটু জানতে হবে এবং আপনাকে জানতে হবে যে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার ইস্যুতে গাম্বিয়া যে মামলা করেছিল সেই রোহিঙ্গা ইস্যুতে আইসিজের বর্তমান অবস্থা কী, এগুলোও কিন্তু আপনাকে সর্বশেষ প্রেক্ষাপট জানতে হবে। এছাড়াও জাতিসংঘের ইউএনএইচসিআর ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশনস অফ রিফিউজিস এরা শরণার্থী সমস্যায় কী কী করছে। যেমন দেখেন, ইউরোপে শরণার্থীদের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, কারণ বিশ্বব্যাপী বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংকটের কারণে অনেক দেশেই শরণার্থীর সমস্যা দেখা গিয়েছে। বাস্তুচ্যুত এসব মানুষের সমস্যা নিরসনে আমাদের ইউনাইটেড নেশনস কী কী কাজ করে বা করতে পারে, কী কী রুলস এবং রেগুলেশনস আছে, এখানে মাইগ্রেশন অ্যাক্ট কিন্তু আপনাকে মাইগ্রেশন অ্যাক্ট এবং মাইগ্রেশন প্রোটোকল, মাইগ্রেশন অ্যাক্ট 1951 এবং মাইগ্রেশন প্রোটোকল 1967, এই দুটোই কিন্তু আপনাকে জানতে হবে। বর্তমানে আমরাও কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কিন্তু সমস্যায় জর্জরিত, তো এই কারণে আমাদের এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এছাড়াও বিশ্বব্যাপী সবচাইতে এখন আলোচিত গুরুত্বপূর্ণ বিষয় হলো জলবায়ু ও জলবায়ুর পরিবর্তন। তো জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ইউনাইটেড নেশনস এখন পর্যন্ত যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে, যেমন ধরিত্রী সম্মেলন 1992 সালের, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, প্রতি বছর ইউএনএফসিসির অধীনে হচ্ছে কনফারেন্স অফ পার্টিস কপ, প্যারিস সম্মেলন হয়েছে এবং COP 28, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একেবারে চুলচেরা ধারণা থাকতে হবে, ইউএনইপি সম্পর্কে ধারণা থাকতে হবে। সো জলবায়ু পরিবর্তন বিষয়ক যত ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ করছে, সমস্ত বিষয় সম্পর্কে আপনার একেবারেই ভালো জ্ঞান থাকতে হবে এবং লেখা এগুলো কিন্তু তুলে নিয়ে আসতে হবে। সো জলবায়ু পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটি বিষয় হলো নারীর ক্ষমতায়ন। আপনারা সিডাও সম্পর্কে জানেন, CEDAW, সিডাও। তো সিডাওয়ের যে আর্টিকেলগুলো আছে, এটা কী নিয়ে কাজ করে সিডো, এটা সম্পর্কে আপনারা ভালোভাবে পড়বেন। এছাড়াও UDHR, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948, অর্থাৎ মানবাধিকারের সুরক্ষায় জাতিসংঘ কী কী কাজ করছে এবং কী কী কাজ আরও করা যেতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কেও আপনার ধারণা থাকতে হবে। এছাড়া এই বিষয়গুলো যদি আপনি মোটামুটি পড়ে ফেলেন, তাহলেই এই অংশে জাতিসংঘ অংশটা কভার হবে। এরপর যদি আমরা আসি পরের স্টেপ, সেটা হলো ফরেন রিলেশনস এবং মেজর পাওয়ার্স অ্যান্ড অনগোয়িং কনফ্লিক্টস। মেজর পাওয়ার বলতে আমরা এখানে বুঝতেছি যুক্তরাষ্ট্র, আমরা বুঝতেছি যুক্তরাজ্যকে, আমরা এখানে চীন, রাশিয়া, ইরান, ইসরায়েল বর্তমানে, এছাড়াও ভারত, জার্মানি, ফ্রান্স, এই সমস্ত দেশগুলোর যে ফরেন রিলেশনসের গতি প্রকৃতি, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। যেমন চীন অর্থনৈতিক পরাশক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের বৈরী সম্পর্কে রয়েছে বিভিন্ন ইস্যুতে, যেমন তাইওয়ান ইস্যু, তাইওয়ান কনফ্লিক্টে, আবার সাউথ চায়না সিতে তাদের অংশীদারিত্ব নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সহ যুক্তরাষ্ট্র এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি পরিচালনা করছে। আবার আমরা দেখতেছি কোয়াড গঠিত হয়েছে, কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, 4টি দেশের মধ্যে। সো আপনাকে এই জায়গাটায় বিস্তারিত পড়াশোনা করতে হবে। কি কি বিস্তারিত পড়াশোনা করবেন, সেটা হলো যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে রিলেশন, আবার ভারত এবং চীনের মধ্যে রিলেশনটা কেমন, কী অবস্থায় রয়েছে, আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেটা বর্তমানে সবচাইতে আলোচিত বিষয়, এখানে ন্যাটো কিভাবে এক্সপানশন করে বর্তমান এই অবস্থায় একটা ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট দাঁড় গড়িয়ে দিয়েছে। সো সেই বিষয়টার প্রেক্ষাপট আপনাকে জানতে হবে, এটা একটা বিষয়। আবার ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউকে তাদের যে রিলেশনস ইউ এর সঙ্গে, এটাও কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আমরা যদি দেখি রাশিয়া, চীন, ইরান, এই দেশগুলো কিন্তু একটা বলয়ের মধ্যে একটা রয়েছে। সো আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা রাষ্ট্রগুলো একদিকে অবস্থান নিয়েছে, অন্যদিকে চীন, রাশিয়া, ভারত, ইরান, এরা কিন্তু আরেকদিকে একটা অবস্থান রয়েছে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সো অনগোয়িং গ্লোবাল ইস্যুস। এছাড়াও আপনাকে এই অংশে কিছু কিছু বিষয়ে জানতে হবে, যেমন
ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু সবচাইতে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। তো এই বিষয়ে আপনার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকতে হবে, এই সিচুয়েশনটার প্রেক্ষাপট কী ছিল এবং ক্রমান্বয়ে এটা বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে, এটা নেক্সট গতি প্রকৃতি কী হবে। আবার ইরান এবং ইসরায়েলের মধ্যেও আমরা এক ধরনের বৈরী কনফ্লিক্টস, যুদ্ধ লাগা অবস্থা আমরা দেখলাম কিছুদিন আগে। তো এটার ভবিষ্যৎ গতি প্রকৃতি কী হতে পারে। আবার সৌদি আরব এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের চলে আসা যে বৈরী সম্পর্ক, সেটারও কিন্তু একটু শীতলীকরণ দেখা যাচ্ছে ইদানিংকালে। তো এটার গতি প্রকৃতি কী হতে পারে। সো মধ্যপ্রাচ্য নিয়ে কিন্তু অনেক বিষয়, মধ্যপ্রাচ্যে অনেক ইস্যু। ইয়েমেনে আমরা হুতিদের বিদ্রোহ দেখতে পাচ্ছি, সিরিয়ায় বাশার আল আসাদের পাকাপোক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি, শিয়া সুন্নির একটা কনফ্লিক্ট কিন্তু এই মধ্যপ্রাচ্যের রয়েছে, ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু তো আছেই। তো সামগ্রিক লেবাননে হিজবুল্লাহ প্রক্সি ওয়্যার চালাচ্ছে ইরান পুরা আঞ্চলিক এই অংশটাতে আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে। তো শিয়া সুন্নি কনফ্লিক্ট সহ পুরাই মিডল ইস্টের যে পাওয়ার শিফটিং আমরা দেখতেছি, এখানে কিন্তু একটা সময় ধারণা করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের ক্ষমতা খর্ব হয়ে যাচ্ছে, রাশিয়া ভারত এখানে তাদের ক্ষমতার জায়গাটা, চীন ক্ষমতার জায়গাটা এখানে পাকাপোক্ত করার চেষ্টা করছে। কিন্তু আবার ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে এই জায়গায় কিন্তু যুক্তরাষ্ট্র আবার গুরুত্বপূর্ণ অবস্থানে চলে এসছে, কারণ ইসরায়েল সবসময়ই যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এখানে কিন্তু তার ক্ষমতা পাকাপোক্ত করেছে। তো মধ্যপ্রাচ্যের সামগ্রিক বিষয় নিয়ে আপনার একটা গুরুত্বপূর্ণ সম্যক ধারণা এখানে জরুরি। তো এখানে আপনি কীভাবে পড়াশোনা করবেন, টিপসগুলো বলি। নিয়মিতভাবে আপনি আন্তর্জাতিক নিউজটা পড়বেন। পত্রিকা ডেইলি স্টার, প্রথম আলো, এই দুই পত্রিকায় আন্তর্জাতিক খবর, আন্তর্জাতিক পাতা যেটা আছে এবং এডিটোরিয়াল, এখানে এই বিষয় ভালোভাবে পড়বেন। দরকার হলে পেপার কাটিং করে নিয়ে এই জায়গায় পড়বেন। এছাড়াও আল জাজিরার স্টার্টস হেয়ার একটা অনুষ্ঠান আছে। এই স্টার্টস হেয়ার প্রোগ্রামে যদি যান, সেখানে রেকর্ডেড ভিডিও পাবেন বিভিন্ন কনফ্লিক্টিং ইস্যুর উপর, ডকুমেন্টারি। সো ওই ডকুমেন্টারিগুলো দেখলেই কিন্তু আপনার নলেজ কিন্তু আর কি হবে, একেবারেই ছবির মতো মনে থাকবে। মুখস্থ করা এক জিনিস, জিনিসটাকে ফিল করে বোঝাটা আরেক জিনিস। আপনাকে এখানে তথ্য দিলেই হবে না, এখানে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে। আপনাকে একজন আন্তর্জাতিক সম্পর্কবিদ হিসেবে অ্যানালিসিস করে এখানে বলতে হবে। তার মানে এখানে শুধু গদবাঁধা মুখস্থ লেখা লিখলে হবে না, আপনি কতটা বিশ্লেষণ করতে পারছেন সেটাও কিন্তু এই জায়গাটায় জরুরি। এই হলো বিষয়। অনগোয়িং কনফ্লিক্টস আরও আছে, যেমন আমরা যদি বলি তাইওয়ান চীন ইস্যুটাও অনেক কনফ্লিক্টিং ইস্যু। হ্যাঁ, এখানে ওয়ান চায়না পলিসি ফলো করছে হলো চীন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটা অবস্থান এখানে রয়েছে। তো এই বিষয়গুলো পড়বেন। এছাড়াও নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে একটা সংঘর্ষ আছে, সেটাও কিন্তু এক ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম সুদানে গৃহযুদ্ধ লেগে গিয়েছে, সেনাবাহিনীর দুইটি অংশের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছে। তো সেখানে প্রবলেমগুলো সম্পর্কে জানবেন। হ্যাঁ, সো এই বিষয়গুলো, অর্থাৎ সাম্প্রতিক সময়ের বিশ্বব্যাপী যে কনফ্লিক্টসগুলো চলছে, এই কনফ্লিক্টসগুলো সম্পর্কে আপনার সম্যক ধারণা একেবারেই থাকতে হবে। এখানে আরেকটা বিষয় জরুরি, সেটা হলো মিয়ানমারে কিন্তু সামরিক জান্তা এবং বিদ্রোহী যে আর্মি গোষ্ঠীগুলো আছে তাদের মধ্যে কিন্তু বিরোধ চলছে, সেই বিরোধটা সম্পর্কে কিন্তু আপনার এখানে জানতে হবে। এই বিষয়গুলো আছে। এছাড়াও ভারত পাকিস্তানের মধ্যে আমরা কাশ্মীর ইস্যু নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা এবং সংঘর্ষ মাঝে মাঝেই দেখি। তো ওই বিষয়গুলো কিন্তু এখানে জানতে হবে। এছাড়াও উপমহাদেশীয় প্রেক্ষাপটে ভারত এবং চীনের মধ্যেও কিন্তু এক ধরনের বৈরিতা বা দ্বন্দ্ব রয়েছে। যদিও আমরা ইদানিংকালে দেখছি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই দুটি দেশ কিন্তু একটা ভালো অবস্থানে রয়েছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে টেরিটোরিয়াল ইস্যুতে বিভিন্ন কনফ্লিক্ট রয়েছে। তো এই কনফ্লিক্টগুলো সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকতে হবে। নিয়মিত পত্রিকা পড়বেন, বিভিন্ন নিউজ চ্যানেল যেমন আল জাজিরা, বিবিসি, CNN, ABC নিউজ, এগুলো দেখবেন। আর আমি বললাম স্টার্টস হেয়ার, এই আল জাজিরার এই প্রোগ্রামটার সবগুলো এপিসোড, রিসেন্ট সবগুলো এপিসোড, 2-3 মাসের সবগুলো এপিসোড, সবগুলোই সুন্দর করে দেখে ফেলবেন। নিজের মধ্যে আপনার বিশ্লেষণধর্মী যে দক্ষতা সেটা বাড়বে। এছাড়া বিভিন্ন ফিচার পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবেন বিভিন্ন সংঘাত নিয়ে, বিভিন্ন কনফ্লিক্টিং ইস্যু নিয়ে কিন্তু 2-1 পাতার ফিচার লেখা হয়। সব ফিচারগুলো কালেক্ট করে রেখে দেবেন। হ্যাঁ, আবার খাতায়ও নোট নেবেন বিভিন্ন বিষয়ে। আর এই বিষয়গুলোর ক্ষেত্রে, যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেন রাশিয়ার বর্তমান অবস্থা কি,
সৈন্যগুলো কোথায় আছে, অর্থাৎ বিভিন্ন ম্যাপ আঁকার চেষ্টা করবেন। অর্থাৎ পরীক্ষার হলে এখান থেকে যদি প্রশ্ন আসে শুধুমাত্র কথাবার্তা লিখলে হবে না, একটু আপনাকে মানচিত্র আঁকতে হবে। মানচিত্র এঁকে কোন দেশ কোন বলয়ের মধ্যে রয়েছে সেটাও কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে। অর্থাৎ একজন বিশ্লেষকের ভূমিকায় লেখাটা লিখতে হবে। এখানে লেখাটা হবে সবচাইতে ভার্টিক্যাল। এরপরে পরের স্টেপে আসি, আমাদের পড়তে হবে IMF আর ওয়ার্ল্ড ব্যাংক এগুলো কি কাজ করে, এদের প্রতিষ্ঠা কীভাবে কখন হয়েছে এবং এদের আসল উদ্দেশ্য কী ঋণদানের পিছনে, এবং ঋণগুলো কেমন হয়, সহজ শর্তে নাকি কঠিন শর্তে। সো আবার উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো এদের ফাঁদে পড়ে যায় কি না, ঋণের ফাঁদে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত পড়তে হবে। এবং সম্প্রতি বাংলাদেশ কিন্তু এই দুই ঋণদাতা সংস্থা থেকেই কিন্তু লোন নিয়েছে, তো সেক্ষেত্রে আমাদেরও কিন্তু এদের কাছে দায়বদ্ধতা রয়েছে। সো IMF-এর কাজ একরকম আর ওয়ার্ল্ড ব্যাংকের কাজ আরেক রকম, তো দুটার কাজ কিন্তু আলাদাভাবে আপনাকে জানতে হবে, এটা একটা বিষয়। এরপর আপনাকে পড়তে হবে G8, WTO, ADB, G77, এই যে সংস্থাগুলো, এই সংস্থাগুলোর গঠন এবং কাজ আপনাকে জানতে হবে। বিশেষ করে আপনাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কী করে, বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করে। সো WTO কীভাবে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করে এই বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ ভালো করে পড়ে নেবেন। হ্যাঁ, গাইড বইগুলোতে এই সবগুলো জিনিসই পাবেন। এখন দেখেন আমি কিন্তু কোন কোন বই থেকে কিভাবে পড়তে হবে সেটা কিন্তু আমি এই আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত প্রথম লেকচারে কিন্তু বলে দিয়েছি, তো ওখানে বইগুলো থেকে পড়লেই হবে। অর্থাৎ অ্যাসুরেন্সের গাইড বই যদি পড়েন সেখানেও পাবেন। আবার মোহাম্মদ আব্দুল হাইয়ের আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি, এই বইটাতেও আপনি এই বিষয়গুলো পাবেন। এরপরে আপনাকে বিভিন্ন আঞ্চলিক প্রতিষ্ঠান এবং জিওপলিটিক্যাল কনটেক্সটে এদের অবস্থা সম্পর্কে জানতে হবে। যেমন নেটো এক্সপানশন নিয়েই কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগে গিয়েছে। সো নেটো অনেক গুরুত্বপূর্ণ। নেটো কবে প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমান সদস্য রাষ্ট্র কতটি, এবং নেটোর যে চার্টার, সেটা আসলে সেটাতে কী বলা আছে, নেটো সদস্য হলে নতুন রাষ্ট্রগুলো আসলে কি কি সুযোগ সুবিধা পাবে, সামরিক এই সংগঠনের ছত্রছায়ায় কি কি জিনিস তারা পাবে, এবং এই সামরিকীকরণের ফলে ইউরোপের ভবিষ্যৎটা কি। অর্থাৎ ইস্টার্ন ইউরোপে আমরা দেখছি ন্যাটো এক্সপানশনের ফলে রাশিয়ার পরিস্থিতি কি হতে পারে। সো ইউরোপের ফিউচার কি সেটা কিন্তু আপনাকে ইনভিশন করতে হবে, একটু দেখতে হবে, আপনাকে বুঝতে হবে। সো এটা একটা বিষয় গেল। এরপরে আপনাকে সার্ক সম্পর্কে পড়তে হবে। আমরা যেহেতু সার্কের সদস্য, সার্কের অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সবই আপনাদের জানতে হবে। সার্ক কেন ততটা সফল হতে পারেনি, এক্ষেত্রে অনেকগুলো কারণ রয়েছে। ভারত পাকিস্তান দ্বন্দ্ব এটার মধ্যে অন্যতম কারণ, এছাড়াও অবিশ্বাস অন্যতম কারণ। তো সার্ক কী কী বিষয়ে কাজ করেছে ইতিমধ্যে এবং ভবিষ্যতে সার্কের সম্ভাবনাগুলো কি কি, সার্ককে আরও কার্যকরী করতে গেলে সদস্য রাষ্ট্রগুলোর কি কি পদক্ষেপ নিতে হবে, এবং বাংলাদেশ সেখানে নেতৃত্বের ভূমিকায় আসীন হতে পারবে কি না, বা পারতে গেলে কি কি করতে হবে, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এছাড়া আপনাকে পড়তে হবে ইইউ সম্পর্কে, কারণ আমরা দেখছি এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর সঙ্গে কিন্তু ইইউর একটা সম্পর্ক রয়েছে, এবং ইকোনমিক দিক থেকে ইইউভুক্ত অনেক দেশ কিন্তু একটু পিছিয়ে পড়ছে, বিশেষ করে ফ্রান্স, ইউকে। সো ইইউয়ের ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউয়ের অবস্থানটা কি আন্তর্জাতিক রাজনীতিতে এবং অর্থনীতিতে। এছাড়াও ওআইসি খুবই গুরুত্বপূর্ণ। ওআইসি ভুক্ত যে দেশগুলো, বিশেষ ওআইসি ভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্ক, সৌদি আরব, ইরান, সো এই মুসলিম প্রধান দেশগুলো আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য সেক্ষেত্রে কী ভূমিকা রাখছে, বিশেষ করে ইসরায়েল এবং প্যালেস্টাইন ইস্যুতে ওআইসির অবস্থান কি, এবং ওআইসির নেতৃত্ব কোন দেশগুলো নিতে পারবে, ভবিষ্যৎ কি, ওআইসিকে আরও কার্যকর কীভাবে করা যাবে, এই বিষয়গুলো কিন্তু একটু পড়বেন। আসিয়ান দেশগুলো সম্পর্কে আপনার জানতে হবে। আসিয়ান দেশগুলো ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য। এছাড়াও আরেকটা বিষয় জরুরি যে মার্কিন যুক্তরাষ্ট্র এসব দেশের সঙ্গে মিত্রতা বাড়াচ্ছে। এক্ষেত্রে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা
বৈরী সম্পর্ক বিরাজ করছে দক্ষিণ চীন সাগরের অ্যাক্সেস নিয়ে। তো ওই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ওখানে আপনার একটু বিস্তারিত জানতে হবে যে এই প্রতিষ্ঠানটা কিভাবে, আঞ্চলিক প্রতিষ্ঠানটা কাজ করছে। দেখেন সার্কের তুলনায় কিন্তু আসিয়ান অনেক বেশি সফল, কারণ তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসিয়ান কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। সো কীভাবে আসিয়ান এই জিনিসটা করলো সেটাও কিন্তু জানতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থানে অবস্থিত যে এটা কিন্তু একপাশে সার্ক আর একপাশে আসিয়ান, এর মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করে। সো বাংলাদেশ আসিয়ানের সদস্য যদি হতে চায় তাহলে কিভাবে হওয়া যাবে এবং এক্ষেত্রে আমাদের কি কি সুবিধা হবে সেই বিষয়গুলো জানাটা জরুরি। অর্থাৎ বাংলাদেশের নেক্সট টার্গেট হলো আসিয়ান। সো ভারতও কিন্তু লুকিস্ট পলিসি নিয়ে এই আসিয়ান কান্ট্রিগুলোর দিকে তাকাচ্ছে। তো বাংলাদেশও কিন্তু সেম পলিসিতে এই দেশগুলোর সঙ্গেও সম্পর্ক জোরদার করতে পারে। এছাড়া আপনাকে জানতে হবে জিসিসি অর্থাৎ গালফ কোঅপারেশন কান্ট্রিজ। মধ্যপ্রাচ্যে অনেক সমস্যা, জিওপলিটিক্যাল অনেক টেনশনস। তো জিসিসি কান্ট্রিগুলো এখানে কতটুকু, জিসিসি যে প্রতিষ্ঠানটা এখানে কতটুকু সফল এবং এটার ভবিষ্যৎ পরিণতি কী হতে পারে, সো এটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে জানতে হবে। আপনারা জানেন বাংলাদেশ নন অ্যালাইন্ড মুভমেন্ট ন্যামের সদস্য। সো ন্যাম সদস্য হিসেবে ন্যামের কাজ কি, বাংলাদেশ এই ন্যামের সদস্য হিসেবে পরাশক্তিদের যে রাইভালরি সেখানে কিভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ ন্যামের সদস্য হিসেবে কিভাবে বিশ্ববাসীর কাছে যুদ্ধের যে ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে যুদ্ধের যে প্রতিপক্ষ দেশগুলোকে নিবৃত্ত করতে পারে যুদ্ধ থেকে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও বাংলাদেশ বিমস্টেকের সদস্য। সো বিমস্টেকের রাজধানী কিন্তু ঢাকায়। সো বিমস্টেকের কার্যাবলী আমাদের বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে বিমস্টেকের উদ্দেশ্য কী, বিমস্টেক কী কী কাজ করে, বিমস্টেকের সমস্যা এবং সম্ভাবনাগুলো আপনার জানতে হবে। এছাড়াও এপিএসসি সম্পর্কেও কিন্তু আপনার জানতে হবে। এখন এখানে যে বিষয়গুলো হলো, এর পাশাপাশিও কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিন্তু আমরা অদূর ভবিষ্যতে তৈরি হওয়া দেখেছি, বিশেষ করে জিওপলিটিক্যাল অনেক। যেমন আমরা দেখছি চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, অন্যদিকে আবার যুক্তরাষ্ট্র দেখতেছি B3W ইনিশিয়েটিভ। সো এই ইনিশিয়েটিভগুলো আপনার জানতে হবে। এছাড়াও আমরা দেখতেছি যুক্তরাষ্ট্রের আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আইপিএস স্ট্র্যাটেজি। আবার আমরা দেখছি কোয়াড তৈরি হয়েছে, তারপরে AUKUS তৈরি হয়েছে, AUKUS। সো এই যে নতুন নতুন সামরিক যে জোটগুলো তৈরি হচ্ছে, এই সামরিক জোটগুলো আমাদের এই যে আমাদের যে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে, বিশেষ করে আবার দক্ষিণ এশিয়া প্যাসিফিক রিজিয়নে কীভাবে পাওয়ার অ্যানালাইসিস বা শিফটিংয়ে অংশ নিচ্ছে, সেই বিষয়গুলোর চুলচেরা বিশ্লেষণ কিন্তু আপনাকে জানতে হবে। সেই চুলচেরা বিশ্লেষণগুলো কোথায় পাবেন? আপনি যদি এডিটোরিয়াল পড়েন তাহলেই কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখা যাবে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট মতামত দিয়েছেন, বিশ্লেষণ করে দেখিয়েছেন। সো পত্রিকা নিয়মিত পড়বেন, পত্রিকা নিয়মিত পড়ে ওই জিস্ট বা সামারিগুলো পেপার কাটিং করে নিয়ে নেবেন এবং নিজেও একটু খাতায় নোট লিখবেন, ইস্যুর টাইটেল লিখবেন, তারপর হলো এখানে অবস্থাটা কী দাঁড়াচ্ছে এবং কোন রাষ্ট্রের কোন দিকে দৃষ্টিপাত এবং তাদের স্টেকটা কী সেটাও জানতে হবে এবং ধারা এবং গতি প্রকৃতি বুঝতে হবে। সো এখানে একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসগুলো। এছাড়াও আপনাকে সর্বশেষ জানতে হবে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের অবস্থান কী, যেমন বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের গতি প্রকৃতি আপনাকে জানতে হবে। যেমন দেখেন আমাদের তিস্তা পানি বন্টন চুক্তি ঝুলে আছে, গঙ্গা পানি বন্টন চুক্তিতে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। এরপরে ভারত কিন্তু রিভার লিঙ্ক প্রজেক্ট করছে উত্তর পূর্বাঞ্চলে, তো সেটা বাংলাদেশের কি কি প্রভাব ফেলবে। আবার বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের মধ্যে আমরা বাণিজ্য ঘাটতিতে রয়েছি। তো এই বাণিজ্য ঘাটতি কীভাবে মোকাবেলা করা যায়। আবার মাঝে মাঝে আমরা পুশ ইন পুশ ব্যাক ইম্প্যাক্ট ভারত থেকে দেখতে পাচ্ছি। তো আবার জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ, ক্লাইমেট চেঞ্জ ম্যানেজমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সমস্ত ইস্যুতে আঞ্চলিক ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি ও জিওপলিটিক্যাল সিচুয়েশনের কারণে আমরা অনেকাংশেই ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে অনেকটাই বাধ্য। তো সেক্ষেত্রে দর কষাকষির পর্যায়ে বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে বর্তমান অবস্থা এবং এই অবস্থা আরও ভালো করা যায় কীভাবে, অতীতে কীরকম ছিল, আবার আমরা দেখছি এই বিষয়গুলো জানতে হবে। এছাড়াও সীমান্ত হাট,
তারপরে সীমান্ত বিরোধ তো কিছু রয়েছে, তো এই বিষয়গুলো জানতে হবে। আবার ইদানিংকালে ভারত এবং মিয়ানমারের সঙ্গে আমাদের সমুদ্র বিজয় হয়েছে, তো আমাদের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন সেখানে আমরা আমাদের যে স্বার্থ সেটা কিভাবে সর্বোচ্চ পর্যায়ে গ্রহণ বা দখলে রাখতে পারি সেই বিষয়গুলোও আমাদের জরুরি, সুনীল অর্থনীতির ক্ষেত্রেও জরুরি। সো এই বিষয়গুলো এছাড়াও ভারত কিন্তু তাদের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7 সিস্টার্স সেখানে কিন্তু সহজেই যেতে পারে না, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। সেক্ষেত্রে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট যে সুবিধা সেই সুবিধা আমরা ভারতকে দিব, বিনিময়ে ভারত আমাদেরকে কী কী দিতে পারে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের এই সম্পর্কের ক্ষেত্রে জরুরি। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সঙ্গে আমাদের যে সাম্প্রতিক সময়ে বৈরী সম্পর্ক, এটার মূল কারণ হলো রোহিঙ্গা ইস্যু। তো রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক স্বাভাবিককরণ ও রোহিঙ্গাদের যে প্রত্যাবাসন প্রক্রিয়া সেটা কিভাবে আরও ত্বরান্বিত করা যায়, এখানে কিন্তু আর বাংলাদেশ ইতোমধ্যে কী কী ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ গ্রহণ করেছে ইন্টারন্যাশনালি, ট্রাইল্যাটারালি, বায়োল্যাটারালি, ভারত চীন এই দুই দেশের সঙ্গে মিলিয়ে, তো সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কিন্তু একেবারেই জ্ঞান থাকতে হবে। এবং আন্তর্জাতিক ক্ষেত্র এবং রিজনাল কনফ্লিক্টিংয়ের ক্ষেত্রে, রিজনাল সিকিউরিটির ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু কতটা নেতিবাচক অবস্থায় রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনার এখানে হাইলাইট করতে হবে। অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক এর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের ক্ষেত্রে আমরা ইদানিং সময় দেখেছি যে আমাদের সীমান্ত বরাবর অনেক একরকম উৎকণ্ঠা বিরাজ করেছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে। তো সেই সব ক্ষেত্রে আপনাকে একটু জানতে হবে যে বর্তমান এই দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে ভালো করা যায়, হ্যাঁ, ফিউচারটা কি। এছাড়াও আমাদের কিন্তু বুঝতে হবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান এবং ভারতের অবস্থান। তো কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ভারতের অবস্থানের ক্ষেত্রে আমাদের যে স্ট্র্যাটেজিক নিউট্রালিটি, আমরা কোনো ধরনের আমরা টেনশন চাই না, রিজিওনাল টেনশন চাই না, এক্ষেত্রে আমরা শান্তি চাই। তো সেক্ষেত্রে এটা কিভাবে সমস্যাটার সমাধান করা যায় শান্তিপূর্ণভাবে সেই বিষয়টা আপনাকে জানতে হবে। এছাড়াও আমরা দেখছি আঞ্চলিকভাবে দক্ষিণ এশিয়ায় এবং চীন এবং ভারতের মধ্যে কিছু কিছু বিষয়ে টেরিটোরিয়াল ইস্যুস, আবার জিওপলিটিক্যাল ইস্যুস, এই ইস্যুসগুলোতে কিন্তু কনফ্রন্টেশন আছে। সো এই যে তাদের মধ্যে যে বৈরিতা, সেই বৈরিতার অবস্থাটা আগে কি ছিল, বর্তমানে কী অবস্থা, ফিউচার কি হতে পারে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে, এবং ম্যাপ এঁকে এখানে কিন্তু আপনাকে বর্ণনা করলেও হতেও পারে। এছাড়াও ইন্টারন্যাশনাল বাণিজ্যের ক্ষেত্রে চীন ভারতের যে একটা অবস্থান, আবার বিভিন্ন ইস্যুতে যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপর ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু, সেই ইস্যুগুলোতে চীনের অবস্থান কোন বলয়ে, ভারতের অবস্থান কোন বলয়ে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। এছাড়াও দক্ষিণ চীন সাগরে চীনের যে 9 লাইন, সেই 9 লাইনের বিরুদ্ধে কোন কোন দেশ, এবং এই 9 লাইন ফিউচারটা কি, ভবিষ্যতে এখানে দক্ষিণ চীন সাগরে টেরিটোরিয়াল ডিসপিউট কী হবে। আবার তাইওয়ান এবং চীনের মধ্যে যে এক ধরনের ওয়ান চায়না পলিসি, এই চীন এটা করছে, এবং এখানে যে কনফ্রন্টেশন, এখানে ভবিষ্যতে কি হতে পারে, যুক্তরাষ্ট্র তাইওয়ানে সাহায্য দিয়ে বা একসময় যুদ্ধ লেগে যাবে কি না, কিংবা রাশিয়া যেমন ইউক্রেনে স্পেশাল সামরিক অভিযান চালিয়েছে, চীনও তাইওয়ানে সেটা করবে কি না। সো এই বিষয়গুলো এখানে একটু ভালোভাবে পড়তে হবে। সো মোটের ওপর যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার চুলচেরা বিশ্লেষণ লাগবে। এখানে আপনি গদবাঁধা যদি লেখা লেখেন তাহলে কিন্তু নাম্বার পাবেন না। আপনি চেষ্টা করবেন মানচিত্র দেওয়ার, আপনি চেষ্টা করবেন পয়েন্ট আকারে লেখার, আপনি চেষ্টা করবেন কম লিখবেন, কিন্তু যা লিখবেন সেটা স্ট্রং হবে, ঠিক আছে। এই বিষয়গুলো জরুরি। বিশেষ লিখিততে আন্তর্জাতিক বিষয়গুলোতে সাধারণত 60 to 65 নম্বর কিন্তু অনেক বড় নম্বর। আর এখানে মনে রাখবেন, এখানে এমপিরিক্যালে আসবে 3টে প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন 15 নম্বর করে, এবং প্রবলেম সলভিং একটা পার্ট দেবে আপনাকে। প্রবলেম সলভিং কি দেবে, বাংলাদেশের সাথে রিলেটেড কোনো একটা ইস্যু, সাম্প্রতিক সময়ের একটা ইস্যু তুলে দিয়ে বলবে যে এই ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে বা বাংলাদেশ সরকারকে কি কি পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করেন। আবার আপনাকে একটা পলিসি পেপার বা শ্বেতপত্র লিখতে বলতে হতে পারে। তো পলিসি পেপার লেখার সময় প্রথমেই আপনি লিখবেন উপক্রমিকা বা সূচনা, তারপর প্রেক্ষাপটটা লিখবেন, ঘটনা সমস্যার প্রেক্ষাপট, এবং শেষে কি কি পদক্ষেপ নেওয়া যাবে সেগুলো সুন্দরভাবে আপনি বুলেট পয়েন্ট করে করে লিখবেন। সো এটা মনে রাখবেন, অনেকেই বলে পলিসি পেপারে কি বাংলাদেশ সরকারের লোগো দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো দিতে হবে, নট নেসেসারি, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনি
প্রেক্ষাপটটাকে কত সুন্দর করে বলতে পারছেন, আরেকটি হলো আপনার যে সাজেশন, মানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো কতটা যুক্তিসঙ্গত, এটাই হলো ফ্যাক্ট। অর্থাৎ নিয়মিত পত্রিকা আপনাকে পড়তে হবে প্রতিটা দিন, ডেইলি স্টার এবং প্রথম আলোর যে আপনার যে সম্পাদকীয় ডেইলি সান, সেটাও এটা সম্পাদকীয় পড়তে হবে। জিওপলিটিক্যাল ইস্যুগুলো আপনার মাথার মধ্যে খেলবে, ইটস আ কাইন্ড অফ গেম, সো খেলবে আপনার মাথার মধ্যে, বা আপনার বুঝতে হবে যে কোন পক্ষ কোন সাইডে, ভুলভাল লিখলে কিন্তু নাম্বার 0 হয়ে যাবে। সো এটা একটা বিষয়। আর বানিয়ে লেখা এখানে পারবেন না, আপনি যদি কনটেক্সটটা না জানেন পারবেন না। এই জন্য প্রতিটা দিন আপনি পত্রিকা পড়বেন, প্লাস আপনি কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডিও করতে পারেন। যেমন বিশ্ব রাজনীতির 100 বছর, তারেক শামসুর রহমানের এই বইটায় কিন্তু প্রেক্ষাপটগুলো আছে। সো হিস্ট্রি জানতে হবে অবশ্যই, এবং প্রেজেন্টে কী অবস্থা চলছে সেটাও কিন্তু আপনার জানতে হবে। অর্থাৎ এটা হলো বিহাইন্ড দি সিন ক্যালকুলেশন। সো সবার জন্য শুভকামনা। আমার মনে হয় আন্তর্জাতিক মানে বিশেষ লিখিত পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটাই হলো এটা। এখানে আপনার ক্রিয়েটিভিটির সর্বোচ্চ অ্যাসেসমেন্ট হবে। সো এই পার্টটাকে আপনি ডিনাই করবেন। আমি আরেকটু বলি, এই জিনিসটা আসলে মজাও। আপনি অন্যান্য অংশে খালি মুখস্থ করবেন, লিখবেন, শেষ। কিন্তু এই অংশে আপনার কিন্তু পৃথিবীর বৈশ্বিক বিশ্বের অবস্থান সম্পর্কে একটা ধারণা কিন্তু ভালো রকম হয়ে যাবে। এমনটা হবে বিশেষ লিখিত পরীক্ষা চলে যাওয়ার পরও আপনার মনে হবে যাই তো একটু বিবিসিটা দেখে আসি, ইরান কি ইসরায়েলকে হামলা করেই ফেললো কিনা। সো ইট ডিপেন্ডস অন ইউ যে এখানে আপনি নাম্বার কত নেবেন। সো আপনার জন্য শুভকামনা। এই এক্সাইটিং পার্টটা আপনি পড়তে থাকুন। এবং আরেকটা মনে রাখবেন, প্রশ্ন কিন্তু এই যে প্রবলেম সলভিংয়ের অংশে প্রশ্ন কিন্তু আপনার রিসেন্ট টাইমে ঘটে যাওয়া ঘটনার উপরেই হবে। এই কারণে কোনো দিনও পত্রিকা পড়া মিস করবেন না। কোনো একটা ঘটনা যদি আপনার মিসিং হয়ে যায় তাহলে কিন্তু ওটাই আপনার মেমোরিতে গ্যাপ থেকে যাবে, তখন পরীক্ষার হলে গিয়ে আপনি ডাটা খুঁজে পাবেন না। ঠিক আছে, এই হলো বিষয়। সো ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই, অন্য কোনো এপিসোডে দেখা হবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দিতে পারি। আসসালামু আলাইকুম।